আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মালিকের ছেলে আমাকে প্রতিদিন ৫০০ টাকা দিত। আজ থেকে ১ বছর ধরে সেই বাড়িতে কাজ করছি। ১ বছরের মধ্যে একদিনও বাকি নেই। সে আমাকে প্রতিদিন যখন কাজ শেষে বাসায় ফিরতাম ঠিক তখনই আমাকে ৫০০ টাকা দিত। আমি বুঝতাম না কেন সে আমাকে ৫০০ টাকা দিত। একটা সময় আমি টাকা নিতে চাইতাম না, কিন্তু সে আমাকে বলতো, মাসি তুমি তো গরিব মানুষ, তাই তোমাকে টাকাটা দেই। তুমি আর কয় টাকা বেতন পাও, সেটা দিয়ে কি আর তোমার সংসার চলে? কিন্তু আমি তখনও জানতাম না ৫০০ টাকার পিছনে কি কারণ লুকিয়ে রয়েছে। একদিন ছেলেটি ৫০০ টাকা দেওয়ার পিছনের কারণ যখন প্রকাশ করল, তা যদি আপনারা শোনেন তাহলে আপনাদেরও মাথা ঘুরে যাবে। আসলে আমার নাম রাধিকা, বয়স ৩২ কি ৩৩ হবে, ঠিক মনে নেই। সার্টিফিকেটে একরকম লেখা, কিন্তু মা বলতেন ঝড় বাদলের এক রাতে আমার জন্ম। তখন নাকি গ্রামের একমাত্র টিনের চালটাও উড়ে গিয়েছিল। সেই থেকে জীবনটাও যেন এক অন্তহীন ঝড়ের মধ্যেই কাটছে। শহরের এই কোলাহলপূর্ণ এলাকায় এক চিলতে একটা ঘর ভাড়া নিয়ে থাকি আমার একমাত্র মেয়ে তোফাকে নিয়ে। তোফা ক্লাস 4-এ পড়ে। ওর হাসি মুখটাই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। বছর ৩ আগে এক সড়ক দুর্ঘটনায় আমার স্বামী গত হয়েছেন। তারপর থেকে শ্বশুরবাড়ির লোকেরাও মুখ ফিরিয়ে নিয়েছে। বাবার বাড়ি বলতেও কিছু নেই। তাই পেটের দায় আর মেয়ের মুখের দিকে চেয়ে এই শহরের এক বড় বাড়িতে গৃহকর্মীর কাজ নিয়েছি। বাড়ির মালিক বিশাল বড় ব্যবসায়ী, নামকরা মানুষ, আর তার একমাত্র ছেলে অমিত কলেজে পড়ে। বাড়িটা যেমন বড়, বাড়ির মানুষদের মনটাও তেমনই বড়, অন্তত আমার তাই মনে হতো। মাস গেলে ঠিক সময়ে বেতনটা পেয়ে যাই, কোনোদিন এদিক ওদিক হয় না। সেই টাকায় আমার আর তোফার মাসটা কোনো মতে চলে যায়। কিন্তু গত কয়েক মাস ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, যা আমার মনে একটা অস্বস্তির কাঁটা বিঁধিয়ে রেখেছে। প্রতিদিন কাজ শেষে যখন আমি বাড়ি ফেরার জন্য তৈরি হই, ঠিক তখনই অমিত নামের ছেলেটা আমার সামনে এসে দাঁড়ায়, হাতে একটা ভাঁজ করা ৫০০ টাকার নোট আমার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলে, মাসি এই টাকাটা রাখুন, আপনার মেয়ের জন্য ভালো কিছু কিনে নিয়ে যাবেন। প্রথম দিন আমি অবাক হয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আমার কাজের ওপর খুশি হয়ে বকশিস দিচ্ছে। আমি নিতে না চাইলেও সে জোর করে আমার হাতে গুজে দিয়েছিল। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এমনকি মাস গড়িয়ে দিলেও এই নিয়মের কোনো পরিবর্তন হল না। প্রতিদিন একই ঘটনা, কাজ শেষে অমিতের আগমন এবং আমার হাতে ৫০০ টাকার একটা নোট ধরিয়ে দেওয়া। আমি সাধারণ দেখতে একজন নারী, অল্প বয়সী বিধবা হয়েছি, জীবনের সংগ্রাম ছাড়া আর কিছুই দেখিনি। অমিত ছেলেটা দেখতে সুন্দর, ভদ্র, কিন্তু তার এই প্রতিদিনের আচরণ আমার কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছিল। কেন সে প্রতিদিন আমাকে এই অতিরিক্ত টাকাটা দেয়? এটা কি শুধুই সহানুভূতি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? এই প্রশ্নটা আমার রাতের ঘুম কেড়ে নিতে শুরু করল। টাকাটা আমার সংসারের জন্য অনেক বড় একটা সাহায্য, কিন্তু এর পেছনের কারণটা না জানতে পেরে আমার মনটা কুঁকড়ে যাচ্ছিল। একটা অজানা ভয়, একটা চাপা সন্দেহ আমার বুকের ভেতর দানা বাঁধতে শুরু করেছিল। ছেলেটা চোখের দিকে তাকালে আমি কোনো খারাপ কিছু দেখতে পাই না, কিন্তু মন যে মানে না। টাকা বড় কঠিন জায়গা, এখানে বিনা কারণে কেউ কাউকে কিছুই দেয় না। সন্দেহের বীজ একবার মনে ঢোকে গেলে সেটা ডালপালা মেলতে খুব বেশি সময় নেয় না। আমার ক্ষেত্রেও তাই হলো। অমিতের প্রতিদিনের এই টাকা দেওয়াটা আমার কাছে একটা রহস্যের মতো হয়ে দাঁড়ালো। আমি টাকাটা নিতাম, কিন্তু আমার ভেতরটা সবসময় ভয়ে সংকুচিত হয়ে থাকত। একদিন কাজ করার সময় অমিতের মা, অর্থাৎ বাড়ির মালকিন, আমাকে ডেকে বললেন, রাধিকা, তোমার কাজকর্মে আমি খুব খুশি। তুমি আসার পর থেকে আমার অনেক সুবিধা হয়েছে। আমি মাথা নিচু করে বললাম, আমার ভাগ্য ভালো যে আপনাদের মতো ভালো মানুষের বাড়িতে কাজ পেয়েছি মাসিমা। তিনি হেসে বললেন, তোমার মেয়ে কেমন আছে? পড়াশোনা ঠিকমতো করছে তো? আমি জবাবে বললাম, হ্যাঁ মাসিমা, আপনাদের দয়ায় ভালো আছে। ওকেই তো মানুষ করার জন্য এত কষ্ট করা। কথাগুলো বলতে বলতেই আমার মনে হলো, অমিত কি তার মায়ের কাছে আমার অবস্থার কথা বলে, নাকি পুরোটাই তার নিজের পরিকল্পনা? সেদিন থেকে আমি অমিতকে আরও মনোযোগ দিয়ে লক্ষ্য করতে শুরু করলাম। সে আমার সাথে খুব কম কথা বলে, শুধু টাকা দেওয়ার সময় ওই একটা কথাই বলে, কিন্তু আমি তার চাহনিতে কি যেন একটা খোঁজার চেষ্টা করি।
এর কিছুদিন পরের ঘটনা। সেদিন ছিল শুক্রবার, অমিতের কলেজ ছুটি। আমি দুপুরে ওর ঘর পরিষ্কার করতে গিয়েছিলাম। অমিত তখন বিছানায় বসে একটা বই পড়ছিল। আমাকে দেখেই বইটা বন্ধ করে আমার দিকে তাকালো। আমার বুকটা ধক করে উঠল। মাসি, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? অমিতের শান্ত গলার স্বর আমার কানে এলো। আমি ঝাড়ু হাতেই দাঁড়িয়ে পড়লাম। বললাম, বলো বাবা। অমিত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার স্বামী মারা যাওয়ার পর আপনি আর বিয়ে করলেন না কেন? মানে এত অল্প বয়সে একা সংসার চালানো, তার উপর মেয়ের সব দায়িত্ব পালন করা তো অনেক কঠিন। তার এই প্রশ্নে আমি যেন আকাশ থেকে পড়লাম। মাথাটা লজ্জায় অপমানের নিচু হয়ে গেল। একজন কাজের লোকের জীবন নিয়ে তারা তো আগ্রহ কেন? আমার ভেতরে সন্দেহটা যেন আরও ঘনীভূত হল। আমি নিজেকে সামলে নিয়ে একটু কঠিন গলায় বললাম, এই বিষয়ে আর কথা না বলাই ভালো বাবা, অন্য কিছু বলার থাকলে বলো। আমার উত্তর শুনে অমিতের মুখটা একটু ছোট হয়ে গেল। সে আমার কাছ থেকে এমন রুক্ষ ব্যবহার আশা করেনি। সে আর কোনো কথা না বলে আবার বইয়ের দিকে মনোযোগ দিল। আমি তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমার সারাটা দিন অস্থিরতার মধ্যে কাটল। ছেলেটা ঠিক কী চায়? কেন আমার বিষয় নিয়ে সে এতটা আগ্রহী? তার এই প্রশ্নগুলো আমার সন্দেহের আগুনে ঘি ঢেলে দিল। আমার মনে হতে লাগল, এই অতিরিক্ত টাকার পেছনে নিশ্চয়ই তার অন্য কোনো কারণ লুকিয়ে আছে। অমিতের সেই দিনের প্রশ্নের পর থেকে আমি আরও বেশি সতর্ক হয়ে গেলাম। আমি চেষ্টা করতাম যতটা সম্ভব ওর সামনে না পড়তে। কাজ করার সময়ও একটা অজানা ভয়ে থাকতাম, এই বুঝি সে আবার এসে কোনো ব্যক্তিগত প্রশ্ন করে বসে। কিন্তু আমার এড়িয়ে চলা সত্ত্বেও ঘটনাটা ঘটেই গেল। সেদিন অমিত কলেজ থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিল। আমি তখন তার পড়ার টেবিলটা গোছাচ্ছিলাম। সেই ঘরে ঢুকেই আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল। আমি কোনো রকমে কাজ শেষ করে বেরিয়ে আসতে চাইছিলাম। মাসি, আমি ঘুরে দাঁড়ালাম। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। আপনার বয়স কত হবে? এবার আমার সহ্যের বাঁধ ভেঙে যাবার উপক্রম হল। কেন কেন এই ছেলেটা বারবার আমার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করছে? তার উদ্দেশ্যটা কি? আমি কি এতটাই সহজলভ্য? অসহায় যে কেউ আমার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে? আমার চোখে হয়তো আগুন জ্বলছিল। আমি কিছুটা ঝাঁজের সাথেই বললাম, আমার বয়স জেনে কি করবে বাবা? আমার বয়সের সাথে তো তোমার কোনো কাজ নেই। আমার এমন উত্তরে অমিত মিনিষয় অপ্রস্তুত হয়ে গেল। সে হয়তো বুঝতে পারছিল আমি রেগে গেছি। সে আমতা আমতা করে বলল, না মানে এমনিই জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে রান্নাঘরে কাজে মন দিলাম। কিন্তু আমার মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না। আমার মনে হচ্ছিল, এই বাড়িতে আমার সম্মান আর নিরাপদ নয়। ছেলেটার উদ্দেশ্য হয়তো সৎ নয়। সে হয়তো আমার প্রতি অন্য কোনো ধারণা পোষণ করে। এই চিন্তাটা মাথায় আসতে আমার মনটা আশঙ্কায় ভরে গেল। আমি একজন অসহায় নারী, আমার আত্মসম্মানই আমার একমাত্র শক্তি। সেটা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমি দাঁড়াবো কোথায়? সেদিন রাতে কাজ সেরে বাড়ি যাওয়ার সময় এলো। আমার মন বলছিল, আজ অমিত টাকা দিতে এলে আমি নেব না। যা বলার আজই শেষ কথা বলে দেব। যেমন ভাবা তেমন কাজ। আমি গেটের কাছে আসতেই দেখলাম অমিত দাঁড়িয়ে আছে। তার হাতে সেই পরিচিত ৫০০ টাকার নোট। সে আমার দিকে টাকাটা বাড়িয়ে দিতেই আমি হাতটা পিছিয়ে নিলাম। বললাম, আমি আর এই টাকা নিতে পারবো না। আমার কথায় অমিত অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো। তার চোখে রাজ্যের বিস্ময়। সে বলল, কেন মাসি, কোনো সমস্যা? আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললাম, এভাবে প্রতিদিন এতগুলো টাকা দেওয়ার মানে কি? আমি তোমার এই টাকার পেছনের কারণটা জানতে চাই। আমার দৃঢ় কণ্ঠস্বর শুনে অমিত যেন একটু ঘাবড়ে গেল। সে চুপ করে রইল। আমি আবার বললাম, কি হলো? কিছু বলছো না কেন? আমার প্রশ্নের জবাবে অমিত কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে কি বলবে তা গুছিয়ে উঠতে পারছে না। চারপাশের নিস্তব্ধতা আমার ভেতরের অস্বস্তিটাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। অবশেষে সে মুখ খুলল, মাসি, আপনি তো অন্যদিন কিছু বলেন না, আজ হঠাৎ এই প্রশ্ন করলেন? আমি আগের মতোই কঠিন গলায় বললাম, প্রতিদিন কোনো কারণ ছাড়া এতগুলো টাকা দেওয়াটা স্বাভাবিক নয়। এর পেছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আমি সেই কারণটা জানতে চাই। আমার কথায় অমিতের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে মাটির দিকে তাকিয়ে ধীর গলায় বলল, মাসি, আমি টাকাটা দিই কারণ আপনার একটি ছোট মেয়ে আছে। তার পড়াশোনার খরচ আছে, ভালোমন্দ খাওয়ার ইচ্ছা আছে। মূলত তার ভবিষ্যতের কথা ভেবেই
আমি আপনাকে এই সাহায্যটুকু করি, এতে অন্য কোনো কারণ নেই। তার উত্তর শুনে আমার মনটা মুহূর্তের জন্য একটু নরম হল। মেয়ের কথা বলায় আমার ভেতরের কঠিন আবরণটা কিছুটা গলে গেল, কিন্তু পরক্ষণেই সন্দেহের পোকাটা আবার আমার মাথায় নড়ে চড়ে উঠল। এত বড় শহরে কত গরিব মানুষ আছে, তাদের সবার মেয়ের ভবিষ্যতের কথা কি ও এভাবেই ভাবে, নাকি আমার ক্ষেত্রেই এর ব্যতিক্রম? আমি নিজেকে শক্ত করে বললাম, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ, কিন্তু আজ থেকে আমি আর এই টাকা নেব না। আমার যা বেতন পাই তাতেই আমার চলে যাবে। আমার কথা শুনে অমিতের মুখটা একদম মলিন হয়ে গেল। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো সে কিছুটা কষ্ট পেয়েছে। সে আর কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে টাকাটা পকেটে রেখে দিল। আমিও আর অপেক্ষা না করে বাড়ির পথ ধরলাম। সারাটা রাস্তা আমার মনে অমিতের মলিন মুখটা ভাসতে লাগল। আমি কি ওকে ভুল বুঝলাম? সে কি সত্যিই আমার মেয়ের কথা ভেবেই সাহায্যটা করছিল? কিন্তু মন থেকে কিছুতেই খটকাটা দূর করতে পারছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল এটা তার কোনো বড় পরিকল্পনার অংশ। হয়তো সে প্রথমে সহানুভূতি দেখিয়ে আমার বিশ্বাস অর্জন করতে চায়, তারপর তার আসল উদ্দেশ্য প্রকাশ করবে। এই চিন্তায় আমার শরীরটা শিউরে উঠল। না, আমি কোনোভাবেই দুর্বল হতে পারি না। আমাকে আমার মেয়ের জন্য শক্ত থাকতে হবে। বাড়িতে ফিরে দেখি তোফা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে দৌড়ে কাছে এসে বলল, মা, আজ এত দেরি হলো যে? আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, কাজে একটু দেরি হয়ে গেল রে মা। সেদিন রাতে আমি তোফাকে পড়াচ্ছিলাম, কিন্তু আমার মন বইয়ের পাতায় ছিল না। আমার মাথায় ঘুরছিল শুধু অমিতের কথা। আমি কি ঠিক করলাম নাকি ভুল? এই দোটানায় আমার ভেতরটা তোলপাড় হচ্ছিল। টাকা নেওয়া বন্ধ করার পর থেকে বাড়ির পরিবেশটা কেমন যেন বদলে গেল। অমিত আমার সাথে আর তেমন কথা বলতো না। আমাকে দেখলে কেমন যেন এড়িয়ে যেত। তার এই পরিবর্তনটা আমার নজরে এড়ায়নি। আমার মনের সন্দেহটা এতে আরও পোক্ত হল। ভাবতে লাগলাম, দেখেছ, যেই আমি টাকা নেওয়া বন্ধ করেছি অমনি তার আসল রূপ বেরিয়ে আসছে। এখন আর কোনো দরদ নেই। আমি আমার কাজে আগের মতোই মনোযোগ দিলাম, কিন্তু অমিতের এই নীরবতা আমাকে অন্যভাবে কষ্ট দিচ্ছিল। সে যখন কথা বলতো, প্রশ্ন করত, তখন ভয় লাগত। আবার এখন যখন সে একেবারে চুপ হয়ে গেছে, সেটাও ভালো লাগছে না। মনে হচ্ছে আমি হয়তো না বুঝেই একজন মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি। কিন্তু পরক্ষণেই মনকে বোঝালাম, যা করেছি ঠিকই করেছি। নিজের আত্মসম্মানের চেয়ে বড় কিছু হতে পারে না। দিনগুলো এইভাবেই কাটছিল। আমার সংসারে ৫০০ টাকার অভাবটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। আগে প্রতিদিন ওই টাকাটা পাওয়ায় আমি তোফাকে মাঝে মাঝে একটা ভালো জামা কিনে দিতে পারতাম বা একটু ভালো কিছু রান্না করে খাওয়াতে পারতাম। এখন মাস শেষে বেতনের টাকার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তোফা মাঝে মাঝে আবদার করে, মা, আজ আইসক্রিম খাবো। আমি তখন মন খারাপ করে বলি, সামনের মাসে কিনে দেব মা। মেয়ের মলিন মুখটা দেখলে আমার বুকটা ফেটে যেত। তখন অমিতের কথা মনে পড়ত, আর মনে মনে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসত। একদিন কাজ করতে করতে অমিতের মা বললেন, রাধিকা, অমিতের কি হয়েছে বলতে পারো? কদিন ধরে দেখছি ছেলেটা কেমন যেন মনমরা হয়ে থাকে, ঠিকমতো খায় না, কথাও ভালে না। মাসিমার কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমার জন্যই কি ছেলেটার এই অবস্থা? আমি কি বলবো ভেবে পেলাম না। শুধু বললাম, আমি তো কিছু জানি না মাসিমা, কলেজে কোনো সমস্যা হয়েছে হয়তো। মাসিমা চিন্তিত মুখে বললেন, হতেও পারে, ওর বাবার সাথেও তো কিছু বলে না, বড় একা হয়ে গেছে ছেলেটা। মাসিমার কথাগুলো আমার মনে একটা অপরাধবোধ তৈরি করল। আমি কি সত্যিই ছেলেটাকে ভুল বুঝেছি? সে কি আমার কথায় এতটা কষ্ট পেয়েছে? এই প্রশ্নগুলো আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে লাগল। আমি সিদ্ধান্ত নিলাম, আমিই উদ্যোগ নিয়ে অমিতের সাথে কথা বলবো, তার মন খারাপের কারণটা জানার চেষ্টা করব। কয়েকদিন পর আমি সাহস করে অমিতকে একা পেয়ে জিজ্ঞেসই করে ফেললাম, অমিত, তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছ? সে আমার দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, কোনো উত্তর দিল না। তার এই অবহেলা আমার আত্মসম্মানে লাগল, কিন্তু আমি দমে গেলাম না। আমার একটা জরুরি দরকারও ছিল। আমি আবার বললাম, আজ একটা দরকারি কথা বলতে এসেছিলাম। এবার সে আমার দিকে তাকালো। তার চোখে কোনো অভিব্যক্তি নেই। শান্ত গলায় জিজ্ঞেস করল, কি কথা? অমিতের নির্লিপ্ত কণ্ঠস্বর শুনে আমার ভেতরটা কেঁপে উঠল।
যে ছেলেটা কিছুদিন আগেও আমার সাথে এত আগ্রহ নিয়ে কথা বলতো, আজ তার ব্যবহারে পাহাড় সমান দূরত্ব। আমি ঢুক গিলে বললাম, আমার আমার কিছু টাকার খুব দরকার ছিল, তুমি কি সাহায্য করতে পারবে? কথাটা বলার সময় আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। যে আমি কিছুদিন আগে টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, আজ সেই আমি তার কাছে হাত পাততে এসেছি। কিন্তু পরিস্থিতিই আমাকে বাধ্য করেছে। গত রাত থেকে তোফা জ্বরে কাঁপছে। ডাক্তার দেখিয়েছি, তিনি কিছু টেস্ট দিয়েছেন আর এক গাদা ওষুধ লিখেছেন। আমার হাতে যা ছিল সব খরচ হয়ে গেছে। এখন টেস্ট করানোর মতো টাকা আমার কাছে নেই। আমার কথা শুনে অমিতের মুখে একটা অদ্ভুত বাঁকা হাসি ফুটে উঠল। সে বলল, আপনি তো সেদিন বললেন আপনার টাকার প্রয়োজন নেই, তাহলে এখন কেন চাইছেন? তার এই বিদ্রূপ মেশানো কথায় আমার চোখে পানি এসে গেল। আমি কোনো মতে কান্না চেপে বললাম, আমার মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তার চিকিৎসার জন্য টাকাটা খুব দরকার। ডাক্তার কিছু পরীক্ষা করতে দিয়েছেন। মেয়ের অসুস্থতার কথা শুনে অমিতের মুখের হাসিটা মিলিয়ে গেল। তার চোখে চিন্তা ফুটে উঠল। সে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, মাসি, আমি আপনাকে টাকা দিতে পারি, কিন্তু তার আগে আমার একটি অনুরোধ আপনাকে রাখতে হবে। অনুরোধ? শব্দটা শুনে আমার বুকের ভেতরটা ধসে গেল। আমি অবাক হয়ে বললাম, অনুরোধ? তুমি তো এমন ছিলে না, আগে তো কোনো অনুরোধ ছাড়াই সাহায্য করেছ, এখন কেন অনুরোধের কথা বলছ? সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক নয় মাসি। আপনি যদি আমার অনুরোধ না রাখেন তাহলে আমি টাকা দিতে পারব না। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। তাহলে আমি যে সন্দেহ করেছিলাম তাই সত্যি। টাকা দেওয়ার পেছনে তার নিশ্চয়ই কোনো গোপন কারণ ছিল। আজ আমার অসহায় অবস্থা দেখে সে হয়তো তার আসল কারণটা প্রকাশ করতে চাইছে। আমার মনটা বিরক্তিতে ভরে উঠল। এই ভদ্রতার মুখোশের আড়ালে মানুষটা আসলে কেমন তা আমি ভাবতেই পারছিলাম না। আমি মনে মনে ভাবলাম, কোনো পরিস্থিতিতেই আমি আর এই লোকের কাছ থেকে সাহায্য নেব না। কিন্তু পরক্ষণেই আমার চোখের সামনে তোফার অসুস্থ মুখটা ভেসে উঠল। আমার মেয়ের চিকিৎসার জন্য টাকাটা খুব দরকার। আমি এখন কি করব? একদিকে আমার আত্মসম্মান, আরেকদিকে মেয়ের জীবন। আমি দাঁতে দাঁত চেপে বললাম, ঠিক আছে, বলো তোমার কি অনুরোধ? অমিত আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, মাসি, আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। আমার এক পরিচিত মানুষের সাথে দেখা করতে হবে। আমি চমকে উঠলাম, তোমার পরিচিত মানুষের বাসায় আমি কেন যাব? সে বলল, সব কথা কি এখনই বলা যায়? আমার সেই পরিচিত মানুষ খুব ভালো, সেখানে গেলে আপনার উপকারই হবে। কিভাবে উপকার হবে সেটা তো বলবে? আমি ততমত হয়ে জানতে চাইলাম। অমিত বলল, বিষয়টা আমি আপনাকে পরেই বুঝিয়ে বলবো, আপনি যাবেন কিনা সেটা বলুন। আমার মাথা কাজ করছিল না। ছেলেটা আমাকে অন্য কোথাও কেন নিয়ে যেতে চায়? তার কারণটা কি? আমি কোনোভাবেই তার কারণ বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এর মধ্যে কোনো অজানা বিষয় থাকতে পারে। আমার ভয় হচ্ছিল, তাই সরাসরি বলে দিলাম, আমি যাব না, আমার টাকা লাগবে না। এই বলে আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না, প্রায় দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমার মনে হচ্ছিল এই বাড়ির পরিবেশটাও আমার জন্য আর নিরাপদ নয়। অমিতের বাড়ি থেকে প্রায় পালিয়ে আসার পর আমার সারা শরীর কাঁপছিল। একদিকে মেয়ের অসুস্থতা, অন্যদিকে অমিতের সেই অদ্ভুত প্রস্তাব, সব মিলিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি যা সন্দেহ করেছি তার চেয়েও ভয়াবহ কিছু আমার জন্য অপেক্ষা করছে। বাড়ি ফিরে তোফাকে জ্বরের ঘোরে কাঁতরাতে দেখে আমার বুকটা ভেঙে গেল। আমার কাছে জমানো সামান্য কিছু টাকা ছিল, তাই দিয়ে কোনো মতে রাতের জন্য কিছু ওষুধ কিনে আনলাম। কিন্তু ডাক্তার যে পরীক্ষাগুলো করতে বলেছেন সেগুলো করানোর সামর্থ্য আমার নেই। পরের দুদিন আমি আর ওই বাড়িতে কাজে যাইনি। আমার ফোনটাও বন্ধ করে রেখেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওই বাড়িতে আমি আর কোনোদিনও পা রাখব না। প্রয়োজনে অন্য কোথাও কাজ খুঁজব, না হলে না খেয়ে থাকব, তবুও নিজের সম্মান নষ্ট হতে দেব না। দ্বিতীয় দিন বিকেলে একটা অপরিচিত নম্বর থেকে আমার ফোনে কল এলো। আমি ধরতেই ওপাশ থেকে অমিতের মায়ের গলা শুনতে পেলাম। হ্যালো, রাধিকা, তুমি কাজে আসছো না কেন? ফোনও বন্ধ, সব ঠিক আছে তো? তোমার মেয়ে ভালো আছে? মাসিমার উদ্বিগ্ন কণ্ঠ শুনে আমার চোখে পানি চলে এলো।
তিনি সত্যি খুব ভালো মানুষ। আমি তাকে কি বলবো ভেবে পেলাম না। শুধু বললাম, মাসিমা, আমি আর আপনাদের বাড়িতে কাজ করতে পারবো না। কেন, কি হয়েছে? আমরা কি কোনো ভুল করেছি? তোমার টাকার দরকার হলে আমাকে বলতে পারতে। আমি কোনো জবাব না দিয়ে ফোনটা কেটে দিলাম। তার কিছুক্ষণ পরেই আবার ফোন বেজে উঠল। এবার অমিত ফোন করেছে। আমি ফোনটা কেটে দিতে গিয়েও পারলাম না। তার সাথে শেষ কথা বলাটা দরকার। আমি ফোন ধরতেই অমিতের কণ্ঠস্বর ভেসে এলো। মাসি, আপনি কেন আসছেন না? আমরা কি কোনো ভুল করেছি? মা খুব চিন্তা করছেন। তার গলা শুনে আমার ভেতরের সমস্ত রাগ যেন বেরিয়ে এলো। আমি চিৎকার করে বললাম, তোমরা কোনো ভুল করনি। আসলে আমরা গরিব, এটাই আমাদের দুর্বলতা। তোমাদের উদ্দেশ্য আমার বুঝতে বাকি নেই। আমার কথা শুনে অমিত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্ত, প্রায় ভাঙা গলায় বলল, মাসি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার সন্তানের মতো। আমি জানি না কেন আপনি এমন ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আপনি কাল একবার আসুন, সব কথা আপনাকে খুলে বলবো। কথা দিচ্ছি, আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করব না, আর আমার অনুরোধ রাখার জন্যও জোর করব না। শুধু একবার আসুন। তার কণ্ঠস্বরের সততা আমার মনকে সজাগ করল। সে যদি সত্যিই খারাপ হতো তাহলে কি এভাবে অনুনয় করত? আমার মনে আবারও দোটানা শুরু হলো। আমি কি তাকে আরেকবার বিশ্বাস করতে পারি? তার উদ্দেশ্যটা পরিষ্কারভাবে জানার জন্যেই আমার একবার যাওয়া উচিত। যদি সে কোনো খারাপ প্রস্তাব দেয়, আমি সবার সামনে তাকে অপমান করে চলে আসব। এই ভেবে আমি বললাম, ঠিক আছে, আমি কাল আসব। ফোনটা রেখে আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগল। কাল কি হতে চলেছে আমি জানি না, কিন্তু এই রহস্যের শেষ আমার দেখতেই হবে। পরদিন সকালে আমি যখন আবার ওই বাড়ির দরজায় পা রাখলাম, আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছিল। অজানা ভয় আর শঙ্কা নিয়ে এক মিশ্র অনুভূতি আমাকে গ্রাস করেছিল। মাসিমা আমাকে দেখেই ছুটে এলেন। এসেছিস রাধিকা? আমি তো ভেবেই পাচ্ছিলাম না কি করব। কি হয়েছিল তোর? আমি তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। এমন সময় অমিত ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখে মুখে একটা ভাব। সে আমার দিকে তাকিয়ে বলল, মাসি, আপনি আমার সাথে চলুন, তাহলে আপনার সব সন্দেহ দূর হয়ে যাবে। আমি একবার মাসিমার দিকে তাকালাম। তিনি ইশারায় আমাকে যেতে বললেন। আমার আর কিছু বলার ছিল না। তার উদ্দেশ্যটা পরিষ্কারভাবে জানার জন্যই আমি তার সাথে যেতে রাজি হলাম। আমার মনে হচ্ছিল, আজ যা হবার হবে, এই নাটকের শেষটা দেখে যেতে হবে। অমিত আমাকে নিয়ে একটা রিকশায় উঠল। আমি ভয়ে ভয়ে তার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে বসলাম। রিকশা চলতে শুরু করল। আমি জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি? অমিত শান্তভাবে বলল, গেলেই দেখতে পাবেন মাসি, শুধু এইটুকু বিশ্বাস রাখুন, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। তার আশপাশে আমার মন শান্ত হল না, বরং ভয়টা আরও বেড়ে গেল। আমি রাস্তার দুপাশের বাড়ি, ঘর, দোকানপাট দেখতে লাগলাম, যেন বিপদে পড়লে চিৎকার করে কাউকে ডাকতে পারি। প্রায় আধ ঘন্টা পর রিকশাটা একটা সুন্দর ছিমছাম আবাসিক এলাকায় এসে থামল। অমিত আমাকে একটা দোতলা বাড়ির সামনে নামতে বলল। বাড়িটা বেশ সুন্দর করে সাজানো, গেটের সামনেই ফুলের বাগান, কিন্তু সব কিছুতেই কেমন যেন একটা বিষণ্ণতার ছাপ। অমিত আমাকে নিয়ে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক, দেখতে বেশ সৌম্য দর্শন এক ভদ্রলোক দরজা খুললেন। তার চোখে মুখেও কেমন যেন একটা বিষাদের ছায়া। অমিত তাকে সালাম দিয়ে বলল, আঙ্কেল, ইনিই রাধিকা মাসি, যার কথা আপনাকে বলেছিলাম। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে একটা ছোট্ট সালাম দিলেন। তারপর আমাদের ভেতরে আসতে বললেন। আমি দুরু দুরু বুকে ঘরে প্রবেশ করলাম। বিশাল বড় ড্রয়িং রুম, সুন্দর করে সাজানো, কিন্তু কোথাও যেন প্রাণের কোনো ছোঁয়া নেই। সব কিছু কেমন যেন নিষ্প্রাণ। অমিত আমাকে একটা সোফায় বসতে বলল। আমি বসলাম। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, অমিত, তোমার সম্পর্কে আমাকে সব বলেছে। তোমার স্বামী নেই, একটা মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে সংসার চালাও। রইলাম। বুঝতে পারছিলাম না এখানে আমার ভূমিকাটা ঠিক কি। ঠিক তখনই ভেতরের ঘর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। কান্নাটা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চলুন, আমার সাথে আসুন। আমি অমিতের দিকে তাকালাম। অমিত ইশারায় আমাকে যেতে বলল। আমি দ্বিধাগ্রস্ত পায়ে ভদ্রলোকের পেছন পেছন ভেতরের একটা ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের ভেতরে যা দেখলাম
তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। ভেতরের ঘরে ঢুকে আমি দেখলাম একটা বড় বিছানায় 1 বছরের একটি ফুটফুটে শিশু শুয়ে আছে। তার চোখ দুটো ফোলা, জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর সে মা মা বলে কাঁদছে। শিশুটির অসহায় অবস্থা দেখে আমার সত্তা জেগে উঠল। আমি তার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইলাম। তখন সেই ভদ্রলোক, যার নাম পরে জেনেছিলাম হারুন সাহেব, আমার দিকে তাকিয়ে ভগ্ন কণ্ঠে বললেন, আপনি জানেন আপনাকে প্রতিদিন 500 টাকা কে দিত? টাকাটা আমি অমিতের মাধ্যমে দিতাম। আমি বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার মাথায় কিছুই ঢুকছিল না। হারুন সাহেব বলতে লাগলেন, আপনি যে শিশুটিকে দেখছেন, ও আমার একমাত্র সন্তান, নাম আকাশ। 4 মাস আগে ওর মা এক কঠিন রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছে। তারপর থেকে আকাশ প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। ওর মা ছাড়া ও কিছুই বুঝত না। শিশুটির দেখভাল করার মতো কেউ নেই। আমার ব্যবসা, অফিস সব সামলে ওকে সময় দেওয়া আমার পক্ষে কঠিন হয়ে পড়ছে। আমিও অল্প বয়সে স্ত্রীহারা হয়েছি। আমি জানি একজন সঙ্গীর অভাব কতটা কষ্টের। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন, অমিত আমার বড় বোনের ছেলে। আমি ওকে আমার সমস্যার কথা বলেছিলাম। আমি আকাশকে একটা মা এনে দিতে চাই, এমন একজন মা যে ওকে নিজের সন্তানের মতো ভালোবাসবে। অমিত তখন আপনার কথা বলে, বলে যে আপনিও একা, আপনারও একটা মেয়ে আছে। আপনি হয়তো আকাশের কষ্টটা বুঝবেন, কিন্তু সরাসরি আপনাকে প্রস্তাবটা দিলে আপনি হয়তো ভুল বুঝবেন বা ভাববেন আমরা আপনার দারিদ্র্যের সুযোগ নিচ্ছি। তাই আমি অমিতকে বলেছিলাম তোমাকে প্রতিদিনই টাকাটা দিতে, যাতে আপনার কিছুটা সাহায্য হয় এবং ধীরে ধীরে আপনার বিশ্বাস অর্জন করা যায়। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করুণ হারুন সাহেবের কথাগুলো আমার কানে আসছিল, কিন্তু আমি যেন ঘোরের মধ্যে ছিলাম। আমার এতদিনের সন্দেহ, ভয়, ঘৃণা সব যেন এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। আমি অমিতের দিকে তাকালাম, তার চোখে পানি। সে আমার দিকে তাকিয়ে বলল, মাসি, আমি আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আপনার মেয়ের অসুস্থতার কথা শুনে আমি ভেবেছিলাম এটাই সুযোগ। আপনাকে এখানে নিয়ে এলেই আপনি সব বুঝতে পারবেন। আমার অনুরোধটা ছিল শুধু আপনাকে এখানে নিয়ে আসার জন্য। আমাকে ক্ষমা করে দেবেন মাসি। আমার নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। আমি এতদিন ধরে যে ছেলেটাকে সন্দেহ করে এসেছি, যার উদ্দেশ্য নিয়ে এত খারাপ চিন্তা করেছি, সে আসলে আমার জন্য এত মহৎ একটা আশ্রয়ের কথা ভেবেছে। আমার চোখে পানি চলে এলো। আমি আকাশের দিকে তাকালাম। নিষ্পাপ শিশুটি তখনও জ্বরের ঘোরে কাঁদছিল। আমার খুব মায়া হলো। আমি এগিয়ে গিয়ে বিছানা থেকে বাচ্চাটাকে আলতো করে কোলে তুলে নিলাম। ওকে বুকে জড়াতে ও যেন মায়ের স্নেহ পেয়ে কান্না থামিয়ে দিল। আমার সব সন্দেহ, সব দ্বিধা দূর হয়ে গেল। আমি বলতে পারলাম অমিত এবং তার আঙ্কেলের উদ্দেশ্য কতটা মহৎ ছিল। আমি হারুন সাহেবের দিকে তাকিয়ে বললাম, আমাকে আপনার ছেলের মা হওয়ার সম্মান দেবেন? আমার কথায় হারুন সাহেবের চোখেও পানি চলে এলো। তিনি কৃতজ্ঞতার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আজ আমি আমার মেয়ে তোফাকে নিয়ে হারুন সাহেবের সাথে নতুন জীবন শুরু করেছি। আকাশ এখন আমাকে ছাড়া কিছুই বোঝে না, আর তোফাও আকাশকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। আমরা সবাই খুব ভালো আছি। এই গল্প থেকে একটাই শিক্ষা পাওয়া যায়, কখনো কাউকে তার পরিস্থিতি বা বাহ্যিক আচরণ দেখে ভুল বোঝা উচিত নয়। সততা এবং মহৎ উদ্দেশ্য হয়তো দেরিতে প্রকাশ পায়, কিন্তু তা কখনো চাপা থাকে না। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালে জীবন সত্যিই সুন্দর হতে পারে, কারণ একজন মাই পারেন একটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় হতে, এবং ভালোবাসাই পারে সব শূন্যতাকে পূর্ণ করতে।